নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। লোকসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। অন্তর্বর্তী বাজেট পেশের পরই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। ইন্ডি জোট তৈরি হয়েছে, যদিও সেই ইন্ডি জোটের মধ্যে ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। খুব আকর্ষণীয় কিছু পরিবর্তন হতে চলেছে বিহারে, কারণ নীতিশ কুমার তার দলের সব বিধায়ক, বিধান পরিষদের সদস্যদের 22 তারিখ থেকে শুরু হওয়া সপ্তাহে পাটনায় থাকতে বলেছেন। আরজেডি বিধায়ক, বিধান পরিষদের সদস্যদেরও এরকম হুইপ জারি করা হয়েছে। নীতিশ লালু এবং তেজস্বীর সঙ্গে বৈঠক করেছেন। অমিত শাহ একটি স্থানীয় চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে অনেক কিছু করতে পারে বিহারে। লালু এবং তেজস্বীকে আবার ইডি তলব করেছে ল্যান্ড ফর জব স্ক্যামিং। এটা হচ্ছে আমাদের পড়োশী বিহারের রাজনৈতিক ছবি। রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে দেশ জুড়ে যে হিন্দুত্বের হাওয়া উঠবে, সেই অভিঘাত পশ্চিমবঙ্গে পড়বে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এই প্রেক্ষিতে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তার বাসভবনে মুর্শিদাবাদ জেলার নির্বাচিত প্রতিনিধি, সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরী কোনো ফ্যাক্টরি নয় বলে উল্লেখ করেছেন এবং একসঙ্গে লড়তে পারলে তৃণমূল মুর্শিদাবাদ জেলার 3টে আসনেই জয়লাভ করতে পারে। এবং মমতার বক্তব্য, বিজেপির সহযোগিতায় অধীর চৌধুরী বিগত 2টো নির্বাচনে জিতেছিলেন বহরমপুর থেকে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা। বিধায়ক হুমায়ুন কবির, যিনি আলটপকা মন্তব্য করেন বলে দলের মধ্যে দুর্নাম আছে, তিনি অধীর চৌধুরীর প্রসঙ্গ উত্থাপন করাতেই মমতা এবং অভিষেক কার্যত তাকে দাবরানি দেন। তারপরেই মমতার স্বগতোক্তি, অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর নয়। সম্ভবত তিনি অধীর বাবুর নামটা মুখে আনেননি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা হচ্ছে মুসলমান ভোট। যে ভোটের 100টার মধ্যে 91টা 2021-এর বিধানসভা ভোটে তিনি পেয়েছিলেন। তারপর 1.5 বছরের মধ্যে সাগরদিঘির উপনির্বাচন, সুব্রত সাহা 50,000 ভোটে 21-এর নির্বাচনে জিতেছিলেন। তার মৃত্যুর পর উপনির্বাচন হয়। সেই ভোটে বাম কংগ্রেস যৌথ প্রার্থী বায়রান বিশ্বাস 23,000 ভোটে জেতেন। যদিও বায়রান তারপরে তৃণমূলে চলে যায়, কিন্তু সাগরদিঘির ভোটাররা সমস্ত সরকারি পরিষেবা বন্ধ হওয়ার ঝুঁকিকে মাথায় নিয়ে উপেক্ষা করে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। সেই ট্রেন্ড কিন্তু পঞ্চায়েত নির্বাচনেও বজায় ছিল। অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনার, নখদন্তহীন রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় বাহিনীকে কার্যত ব্যারাকবন্দি করে রাখার ফলে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা থেকে ফলাফল বেরিয়ে যাওয়ার পরেও প্রায় 58-59 জনের প্রাণ গেছে। তৃণমূলের সমর্থকরাও তার মধ্যে আছেন। সুতরাং পঞ্চায়েত ভোটকে আপনি যাচাইয়ের কোষ্ঠী পাথর বলে মনে করবেন না। ঠিক 2018-র পঞ্চায়েত ভোটেও 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়লাভ করেছিল। তখনই তো সেই কেষ্টর অমর বাণী, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। 2019-এর ফলাফল তৃণমূল নিশ্চয়ই জানে। সংখ্যালঘু মানে মুসলমানদের একটা বড় অংশ তৃণমূলকে বিশ্বাস করে না, কারণ তারা মনে করে যে বিজেপি বিরোধিতার যে আস্ফালন তৃণমূল করে, এটা লোকের চোখে ধুলো দেওয়ার কৌশল। বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে, বাজপেয়ীজির সময় ছিল। কারণ
মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এখন যে কোনো রাজনৈতিক দলের কাছে লায়াবিলিটি, অ্যাসেট নয়। কারণগুলো জানেন, যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে, বিশেষ করে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে। তারপরে কয়লা, গরু, বালি ওসব তো আছেই, মিড ডে মিল। আবার শুনছি মেডিকেলের অ্যাডমিশন, মানে স্টুডেন্ট অ্যাডমিশনেও নাকি দুর্নীতির অভিযোগ উঠেছে, শংসাপত্র জাল করার। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে প্রয়োজনে সিবিআই তদন্তের নির্দেশ তিনি দিতে পারেন, বলেছেন। এখন অবধি সওয়াল জবাব চলবে। তাহলে যে তৃণমূলের সঙ্গে কোন হাত ধরবে তাকে কিন্তু তৃণমূলের কৃতকর্মের দায়ভার নিতে হবে। কংগ্রেস কেন নেবে? মমতা অনেক চেষ্টা করেছিলেন। আমার প্রিয় রাহুল, উনি 4টে আসন পর্যন্ত ছাড়তে রাজি ছিলেন কংগ্রেসকে, কিন্তু কংগ্রেস যে আসন সংখ্যার দাবি করেছে ওটা ইচ্ছা করে করেছে যাতে সমঝোতা বেচতে চায়। কংগ্রেসের মধ্যে হয়তো 1% আছে রাজ্যে রুটলেস মান্ডার, তারা তৃণমূলের সঙ্গে সমঝোতায় হলে তারা অখুশি হবেন না। তাদের মধ্যে বর্ষিয়ান প্রদীপ ভট্টাচার্য আছেন, যিনি রাজ্যসভার সদস্য হয়েছিলেন দুবার। তো প্রদীপ ভট্টাচার্য বয়স হয়েছে, অধ্যাপক মানুষ, কিন্তু তিনি তৃণমূলের প্রতি নরম। শঙ্কর মালাকার, তাকেও তৃণমূলের খুব পছন্দ, কিন্তু অধীরবাবু অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স থাকলে যে কোনো সমঝোতা হবে না সেটা পরিষ্কার, এবং সমঝোতা হচ্ছেও না। এটা নিয়ে আর কোনো রকম আলাপ আলোচনার কোনো মানেই হয় না। কিছু কাগজ দেখছি এখনো সমঝোতা বার্তাটা দিতে চাইছেন, তাদের নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট আছে। কি ভেস্টেড ইন্টারেস্ট আপনারা জানেন। আর কংগ্রেস সমঝোতা ভেঙে দিল, এই বার্তাটা দিতে চাইছেন 14 তলাকে খুশি করবার জন্য। কংগ্রেস নেয়ারা বেলতলায় কিন্তু বারবার যায় না। 2009, 2011 তৃণমূলকে কংগ্রেস কম সহায়তা করেনি, তো 11 নির্বাচনে সোনিয়া গান্ধী কার্যত মানস ভূঁইয়ার দাবিকে উপেক্ষা করে মমতার দাবি মেনে 65টা আসনে লড়তে মনস্থির করেছিলেন। ফিনান্সিয়াল সাপোর্ট পর্যন্ত তখন কংগ্রেস দিয়েছিল তৃণমূলকে বলে শোনা যায়। তারপরে কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেছেন, এ রাজ্যের কংগ্রেস নেতৃত্ব সেটা বলেননি। হ্যাঁ, বাম কংগ্রেস সমঝোতায় কিছু প্রশ্ন আছে এক্ষেত্রেও, কারণ বামেদের ভোট কংগ্রেসের পক্ষে গেলেও কংগ্রেসের ভোট পুরোটা বামেদের পক্ষে যায় না বলে এরকম একটা অভিযোগ আছে। যদিও গতবার যে ডালুবাবু এবং অধীরবাবু জিতছিলেন, দুটো আসনেই কিন্তু বামেরা প্রার্থী দেননি। তাই ইয়েচুরি এবং রাহুল গান্ধীর কেমিস্ট্রি খুব মসৃণ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অপছন্দ। তো শেষ পর্যন্ত আমার মনে হয় বাম কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে সমঝোতা হবে, তৃণমূলের সঙ্গে হবে না। এটাতেই প্রমাদ গুনছেন তৃণমূলের অনেক নেতা। তাদের বক্তব্য, কংগ্রেস থাকলে পরে মুসলমান ভোটের ওই 100টার মধ্যে 91টা তারা পেতেন, কারণ কংগ্রেস তখন মুসলমান ভোটের গ্যারান্টার হিসাবে থাকতো তৃণমূলের। মানে কংগ্রেস যখন তৃণমূল সঙ্গে হাত মিলিয়েছে, তাহলে বামপন্থীদের বিজেমূল তত্ত্ব একেবারে ভিত্তিহীন। কারণ কংগ্রেস যাই হোক মতাদর্শকাতে বিজেপি বিরুদ্ধে লড়াই করছে, তারা যখন তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে, সমঝোতা করছে, তাহলে তৃণমূলের বিজেপি বিরোধিতাও খাঁটি। এই বার্তাটা মুসলমানদের মধ্যে যেত, এবং তৃণমূলের অনেক নেতা এক্সপেক্ট করেছিলেন যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি হবে লোকসভা নির্বাচনে। সেগুড়ে বালি, কংগ্রেস তৃণমূলের পাতা ফাঁদে পা দেয়নি। কতটা মরিয়া ছিলেন মমতা কংগ্রেসকে পাশে পাওয়ার জন্য, 7 সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর বাড়িতে পাঠিয়েছিলেন দিল্লিতে, ওই মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে। কিন্তু রাহুল কোনো সদর্থক প্রতিশ্রুতি দেননি। রাহুল মমতাকে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না। মুখে সৌজন্য, দিদি এসব তো ঠিক আছে, কিন্তু রাজনৈতিকভাবে মমতাকে রাহুল বিশ্বাস করে না। বামেরা ক্ষয়িষ্ণু শক্তি হলেও রাহুল মনে করেন বাম কংগ্রেস সমঝোতা একটা ফর্মিডেবল অ্যালায়েন্স হতে পারে পশ্চিমবঙ্গে।
তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন অধীর কোনো ফ্যাক্টর নয়, সংঘবদ্ধভাবে লড়লে মুর্শিদাবাদের 3টে আসনই পাওয়া যাবে, কিন্তু পার্টি ইনসাইডাররা মনে করছেন এই রাজ্যে লোকসভা নির্বাচনের লড়াইটা খুব কঠিন হয়ে গেল। তার উপরে রাম মন্দির উদ্বোধন পরবর্তী দেশে যে হিন্দুত্বের হাওয়া উঠবে তার অভিঘাত এই বাংলাতেও পড়বে, এবং হিন্দু ভোটের কনসলিডেশন চূড়ান্ত পর্যায়ে যেতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে যে বাইনারি পলিটিক্স তৃণমূল করবার চেষ্টা করছে বারবার, কংগ্রেসের সঙ্গে থাকলে পরে সেটা আরো সহজ হতো, সেই বাইনারি পলিটিক্স কিন্তু এবার নাও হতে পারে। হিন্দু ভোটের সিংহভাগ বিজেপির দিকে যাবে, কিন্তু সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ যদি বাম কংগ্রেস আইএসএফ এর পক্ষে যায়, তৃণমূলের কপালে অশেষ দুর্ভোগ আছে। নওশাদ সিদ্দিকী রাজনীতিতে নবাগত হলেও ও কিন্তু পীরজাদা, ফুরফুরা শরীফের পীরজাদা। বাঙালি মুসলমানদের কাছে বিশেষ করে ফুরফুরা শরীফের গুরুত্ব মর্যাদা অন্যরকম। তাই নওশাদকে সরাসরি ব্যক্তি আক্রমণ করতে পারবে না, যদিও তাকে নানাবিধ কেসে জড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেটা নওশাদের হিতে বিপরীত হয়েছে। তৃণমূলের সংখ্যালঘু নেতারা অনেকেই কিন্তু নওশাদকে এইভাবে মামলা মকদ্দমায় উত্তক্ত করার বিরুদ্ধে কিন্তু তাদের মেরুদণ্ডে ঘালপালা জ্বলিয়ে গেছে বলে প্রকাশ্যে তারা নিজেদের কথা বলতে পারেন না, আড়ালে গুজগুজ ফিসফিস করেন। কিন্তু নওশাদকে এইভাবে মামলা মকদ্দমায় জড়িয়ে দেওয়ার যে অভিযোগ উঠছে, তার বিরোধী কিন্তু শাসক দলের অনেক সংখ্যালঘু নেতা মন্ত্রী। তাহলে এই প্রেক্ষিতে তৃণমূল কিন্তু আদৌ স্বস্তিজনক অবস্থায় নেই। তার উপরে দুর্নীতির তদন্ত আদালতের নির্দেশে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হয়ে গেছে, রিপোর্টে জমা পড়বে বা পড়েছে। সেই কণ্ঠস্বরকে তদন্তের কাজে কতটা ব্যবহার করা যাবে সেটাও আমরা জানতে পারবো। শঙ্কর আড্ড থেকে শুরু করে বাকিবুর রহমান, তারা ইডির হেফাজতে। প্রতিদিন খবর আসছে খাদ্যচোর বালু নাকি ব্যক্তিগতভাবে 10,000 কোটি টাকা পাঠিয়েছে বাইরে হাওয়ালার মাধ্যমে, বাংলাদেশ হয়ে দুবাই, সেটা অন্য কোম্পানিতে বিনিয়োগ হয়েছে, বিদেশি মুদ্রা বালু পেয়েছে ইন্ডিয়ান কারেন্সির পরিবর্তে। কেষ্ট এখনো গড়াগড়ি খাচ্ছে তিহারে। শেখ শাহজাহান অধরা, কত বড় দুর্বৃত্ত শেখ শাহজাহান যে রাজ্য পুলিশের মহানির্দেশকের স্বগতোক্তির পরেও এখনো অধরা। মানে তাকে ধরবার ব্যাপারে উদ্যোগ নেই, কারণ শেখ শাহজাহানকে ধরলে পরে তাকে ইডির হেফাজতে দিতে হবে। সেখানে শেখ শাহজাহান মুখ খুলে দিলে তো প্যান্ডোরার বাক্স খুলে যেতে পারে। শুধু তো শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহানের ধরা পড়া মানে মুদাস্সার কাইজার জাহাঙ্গীরের কাছেও কিন্তু বার্তা পাঠানো যে তারাও ঘুরে বেড়াতে পারবে না, যা খুশি করতে পারবে না। সেটা নির্বাচনের আগে রাজ্য প্রশাসন চাইছে না, কারণ তারা এক একজন সম্পদ, দলের সম্পদ। ভোটের দিন তাদের কীর্তিকলাপ মানুষ জানেন। তাহলে কোথাও কোনো স্বস্তির খবর নেই তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে যে আপিল করেছিলেন, সুপ্রিম কোর্ট সেটাকে এন্টারটেইন করেনি, সঙ্গত কারণেই করেনি। যদিও তৃণমূলের লোকজন বলছেন টেকনিক্যালিটিস, আবার নাকি ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন। ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়সা আছে, তিনি কোর্টে যতবার খুশি যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার। কিন্তু একটা জিনিস স্পষ্ট, বারবার আদালতে যাওয়া থেকে এটাই প্রমাণিত হয় নিজের প্রতি আত্মবিশ্বাস নেই অভিষেকের। তাই রক্ষা কবচ চাওয়া, বিচারপতিদের বিরুদ্ধে মামলা করা, মাননীয় বিচারপতির বেঞ্চ থেকে মামলা সরানো যাচ্ছে, এসব অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। এবং রয়েছেন শুভেন্দু অধিকারী। একথা অনস্বীকার্য, শুভেন্দু অধিকারী কিন্তু শাসক দলের এখন 1 নম্বর দুশ্মন। আর কোনো বিরোধী নেতা
শুভেন্দু অধিকারীর মতো শাসক দলকে বিব্রত করেননি। শুক্রবার উত্তরবঙ্গে ভিড় ঠাসা সভায় শুভেন্দু কি বলেছেন, যে স্বাস্থ্যসাথী কার্ড তাতে অর্থোপেডিক অপারেশন করার আগে কিছু পূর্ব শর্ত, 48 ঘন্টার মধ্যে থানায় গিয়ে নাকি জানাতে হবে কেন তিনি পড়ে গেছেন। আমার কাছে খুব অবাক লাগলো। এটা একটা কন্ডিশন হতে পারে? শুভেন্দুবাবুর দাবি যে অর্থোপেডিক অপারেশন স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে করতে গেলে ঘটনা ঘটার 48 ঘন্টার মধ্যে স্থানীয় থানায় গিয়ে জানাতে হবে যার অর্থোপেডিক অপারেশন হবে কেন তিনি অর্থোপেডিক অপারেশন করতে চান। তিনি কি পড়ে গেছেন নাকি অন্য কিছু হয়েছে? প্রথম কথা দেখুন, আয়ুষ্মান ভারত আমরা পাচ্ছি না, বঞ্চিত হচ্ছি। দেশের অন্যান্য বড় শহরের প্রতিষ্ঠিত হসপিটাল কি আয়ুষ্মান ভারত মাফ করবেন স্বাস্থ্যসাথী কার্ড কি গ্রহণ করেন? শুভেন্দুবাবু বলছেন যে ভেলোর মেডিকেল কলেজ গ্রহণ করেছিল, কিন্তু 3 মাস পরে তারা জানিয়ে দিয়েছে তাদের অপরাগতার কথা। এই যে এত খবর শুভেন্দুর কাছে চলে আসছে, কোন সংবাদ মাধ্যমে এটা নিয়ে আমি দেখিনি আলোচনা হতে যে অর্থোপেডিক অপারেশন হওয়ার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পূর্ব শর্ত হচ্ছে এটা। শুভেন্দুবাবু অভিযোগ করেছেন যে জলপাইগুড়ি জেলা পরিষদের প্রধান এবং তার ভাই নদী থেকে বেআইনিভাবে বালি তোলার কারবার চালাচ্ছেন, অভিযোগ করেছেন। অর্থাৎ উত্তরবঙ্গে গিয়ে উত্তরবঙ্গের শাসক দলের নেতাদের বিভিন্ন কীর্তিকলাপ নাম ধরে ধরে শুভেন্দুবাবু বলছেন। পরেশ অধিকারী তার পরিবারের কতজনকে চাকরি দিয়েছেন বিস্তারিত শুভেন্দু বলছেন, এবং তার সবাই কিন্তু ভিড় হচ্ছে, এটা তৃণমূলের লোকজনও জানে। তাই শুভেন্দুকে টেক্কা দেয় এখন তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, সম্মানের ইস্যু। সেই জন্য শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে টেলিভিশনের জনপ্রিয় মুখ দিদি নাম্বার 1 রিয়েলিটি শোর সঞ্চালিকা রচনা ব্যানার্জিকে নবান্নে নিয়ে গেছিলেন বা তিনি গিয়েছিলেন। শোনা যাচ্ছে যে একটা অরাজনৈতিক জনপ্রিয় মুখকে কাঁথিতে, যেখানে শুভেন্দু অধিকারীদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে, সেখানে তৃণমূলের টিকিটে দাঁড় করানোর জন্য শুভেন্দু অধিকারী একেবারে গলার কাঁটা হয়ে গেছেন, এবং তার জন্য সবাই ভিড় হচ্ছে। তিনি সরকারের গোপন তথ্য যেগুলো বিরোধীদের কাছে চট করে যেত না, সেগুলো পেয়ে যাচ্ছেন এবং খুলে আম বলছেন। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছেন যে কিছু অফিসার চাইছেন না সরকারি পরিষেবা সাধারণ মানুষ পাক। কেন সরকারের তথ্য, সরকারের সিদ্ধান্ত আগে ভাগে বিরোধীদের কাছে চলে যাচ্ছে? আর যৌথ মঞ্চ বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রমে। মহামিছিল তো হবেই, লাগাতার কর্মবিরতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই কঠোর বার্তা দেওয়ার চেষ্টা করুন না কেন, যৌথ মঞ্চের সঙ্গে যারা যুক্ত তারাও অনড়। রেসপাইট কোথায়? ইতিমধ্যে খরিফ মরশুমে ধান কেনার জন্য যে টাকা কেন্দ্র দেয় সেটা দিচ্ছে না, কারণ কেন্দ্রের গাইডলাইন মানা হয়নি। কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা রাজ্য সরকার পায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বৈঠক হবে, কিন্তু বৈঠক হলেই জট খুলবে তা তো নয়। তাই কোথাও কোনো আশার আলো নেই তৃণমূলে। আর সব থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তিত করেছে যে অনেক আশা নিয়ে তিনি কংগ্রেসের কাছে বার্তা দিয়েছিলেন যে তিনি চান কংগ্রেসের হাত ধরতে। ওই যে বললাম, নারা একবারই বেলতলায় যায়। সোনিয়াজির মমতার প্রতি একটু সফট কর্নার থাকলেও রাহুলের নেই, এবং রাজ্য কংগ্রেসের 99.99% নেতা তৃণমূলকে রাজনৈতিকভাবে বিশ্বাস করে না। তারা মনে করে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা হলে সময় পেলেই মমতা বন্দ্যোপাধ্যায়
কংগ্রেসের পিঠে রাজনৈতিক ছুরিটা মারবেন। আর কংগ্রেসের সর্বনাশ মানেই এ রাজ্যে তৃণমূলের পৌষ মাস।